আসসালামু আলাইকুম। কথা নাহিয়ান স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। প্রস্তাবিত বাজেটে সঠিক পরিকল্পনা না নেওয়াতে সামনের দিনে দেশের অর্থনীতির অবস্থা আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা জানিয়েছে গবেষণা প্রতিষ্ঠান সানেম। শনিবার বাজেটোত্তর সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটি আরও জানায়, মূল্যস্ফীতি প্রবৃদ্ধি সহ বেশিরভাগ ক্ষেত্রেই অবাস্তব লক্ষ্যমাত্রা ধরেছে সরকার, আর কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে দুর্নীতিকে উৎসাহিত করা হয়েছে। হাসানুল শাওনের রিপোর্ট। প্রস্তাবিত ২০২৪-২৫ অর্থবছরের বাজেটের পর্যালোচনা জানাতে সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং সানেমের এই সংবাদ সম্মেলন, যাতে প্রতিষ্ঠানটি জানায় সামনের দিনে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ফেরানো এবং কম আয়ের মানুষকে স্বস্তি দেওয়ার চ্যালেঞ্জ উত্তরণের পর্যাপ্ত উদ্যোগ নেই এই বাজেটে। বিশেষ করে আর্থিক খাতে সংস্কারের সঠিক দিক নির্দেশনা বাজেটে নেই বলে মনে করছে সানেম। আর্থিক খাত যেটা, সেখানে এক ধরনের বড় ধরনের সংস্কারের দরকার আছে, ইনস্টিটিউশন রিফর্মের দরকার আছে, এবং তৃতীয় হচ্ছে আমার ব্যয়ের যে খাতগুলো রয়েছে সেই ব্যয়ের খাতগুলোতেও বড় ধরনের সংস্কারের দরকার আছে। সানেম বলছে, যথাযথ উদ্যোগের অভাবে সামনের দিনে অর্থনীতির কিছু সূচক আরও ভঙ্গুর হতে পারে। আমি তো সামনের কয়েকটা বছর দেখছি চাপের বছর। বিভিন্ন যে চাপগুলো আছে সেগুলো থেকে রিলিফ পাওয়ার জন্য আমার কাছে মনে হয়েছে যে এবারে বাজেটে যে উদ্যোগগুলো সেগুলো যথেষ্ট নয়। যদি যথাযথ উদ্যোগগুলো না নেওয়া যায়, অর্থনীতির অবস্থা উন্নতির বদলে বরং আরও কিন্তু চ্যালেঞ্জ আরও বেশি হতে পারে, আরও বেশি করে নতুন করে চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে। কালো টাকার মালিকদের শক্তিশালী উল্লেখ করে সানেম বলছে, দুর্নীতিবাজদের আরও সুবিধা দেওয়াটা অনৈতিক হচ্ছে। কালো টাকা সাদা করা, এটা আমরা তীব্রভাবে এটার নিন্দা করছি। কারণ এখানে এটা হচ্ছে যে এটার মাধ্যমে দুর্নীতিকে উৎসাহিত করা হচ্ছে। আমরা তো বরং এটা দেখি যে যারা কর খেলাপি, যারা ঋণ খেলাপি, যারা কালো টাকা কোনো না কোনোভাবে তারা এক সূত্রে বাঁধা, এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে ইতস্ততা কেন, আমরা সেই জায়গাটা একটু প্রশ্ন তুলছি। এছাড়া ধনীদের ওপর করের চাপ কম দিয়ে প্রস্তাবিত বাজেটে মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের ওপর করের বোঝা বেশি চাপানো হয়েছে বলেও জানায় সানেম। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। অর্থনৈতিক সংকট মোকাবেলায় ব্যবসায়ীদের দেয়া মূল প্রস্তাবগুলো বাজেটে প্রতিফলিত হয়নি বলে অভিযোগ করেছেন ব্যবসায়ী নেতারা। শনিবার মতিঝিলে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম বলেন, দেশের ব্যাংকগুলো থেকে সরকারকে ঋণ দেওয়ার সুযোগ দেয়ায় বেসরকারি বিনিয়োগ সংকটে পড়তে পারে। আলাদা সংবাদ সম্মেলনে বিজিএমইএ সভাপতি এস এম মান্নান কোচি বলেন, কালো টাকা সাদা করার কোনো প্রস্তাব দেয়নি ব্যবসায়ীরা। জুনায়েদ আল হাবিবের রিপোর্ট। বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে আসায় আগামী অর্থবছরে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করাই সরকারের সামনে বড় চ্যালেঞ্জ বলে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে মন্তব্য করেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি। প্রস্তাবিত বাজেট বাস্তবায়নে সুশাসন ও যথাযথ মনিটরিং দরকার বলে মনে করেন তিনি। সামাজিক নিরাপত্তা বলয়ের সোশ্যাল সেফটি নেট আওতা বাড়ানো হয়েছে, তবে প্রকৃত সুবিধাভোগীর নিকট যাতে এই সুবিধা যথাযথভাবে পৌঁছায় সে বিষয়টি নিশ্চিত করতে হবে। ব্যাংক ব্যবস্থা থেকে অধিক মাত্রায় সরকারি ঋণ গ্রহণ বেসরকারি খাতে ঋণ প্রবাহে বাধা সৃষ্টি করে, ফলে বিনিয়োগ ও কর্মসংস্থানের ক্ষেত্রে বিরূপ প্রভাব পড়তে পারে বলে আমরা আশঙ্কা করি। উত্তরায় সংবাদ সম্মেলনে বিজিএমইএর সভাপতি বলেন, বৈদেশিক মুদ্রা আহরণের প্রধান খাত পোশাক শিল্পের জন্য কিছু নীতি সহায়তার প্রস্তাব দেয়া হলেও মূল প্রস্তাবগুলো বাজেটে প্রতিফলিত হয়নি। শিল্প যখন এরকম একটি সংকটময় পরিস্থিতিতে রয়েছে, তখন সবচেয়ে বেশি প্রয়োজন ছিল পোশাক শিল্পকে সহায়তা দেওয়া। 2029 সাল পর্যন্ত পোশাক খাতের চলমান সকল ইনসেন্টিভ অব্যাহত রাখা, দেশের এই চলমান যে অর্থনৈতিক সংকট, এই সংকট মোকাবেলার স্বার্থে অবশ্যই আমাদের নীতি সহায়তা এবং আমাদের দিবেন এবং আমাদের পাশে দাঁড়াবেন। এদিকে ব্যবসায়ীদের চাওয়ার কারণেই কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয়েছে। শুক্রবার অর্থমন্ত্রীর বাজেটোত্তর সংবাদ সম্মেলনে এমন দাবি করা হলেও ব্যবসায়ী নেতারা বলছেন, তাদের পক্ষ থেকে এমন কোনো প্রস্তাব দেওয়া হয়নি। কোনো ক্রিমিনাল টাকা, অপরাধমূলক টাকা এখানে আনে দেখা, সেটার কথা আমরা বলতে। জুনায়েদ আল হাবিব, এনটিভি নিউজ, ঢাকা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দিতে নয়াদিল্লিতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার দুপুরে বিমানবন্দরে পৌঁছলে প্রধানমন্ত্রীকে ফুলেল অভ্যর্থনায় স্বাগত জানিয়েছেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। রোববার সন্ধ্যা 7টায় শপথ অনুষ্ঠানের পর মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি। বৈঠক শেষে যোগ দেবেন ভারতের রাষ্ট্রপতি আয়োজিত নৈশ ভোজে। শেখ হাসিনা ছাড়াও শপথে যোগ দেবেন শ্রীলঙ্কা, মালদ্বীপ, মরিশাস, নেপাল, ভুটান সহ 7 বিদেশি নেতা। সব মিলিয়ে আমন্ত্রিত অতিথির সংখ্যা প্রায় 8,000। টানা তৃতীয় মেয়াদে ভারতের সরকার প্রধান হিসেবে মোদির শপথ গ্রহণ অনুষ্ঠান নিশ্চিদ্র করতে এরই মধ্যে রাজধানী দিল্লিতে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। অনুষ্ঠানস্থল রাষ্ট্রপতি ভবনে আধা সামরিক বাহিনী ছাড়াও এনএসজি কমান্ডো, ড্রোন এবং স্নাইপার নিয়ে বহু স্তরের নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। 9 থেকে 10 জুন পর্যন্ত দিল্লিতে নো ফ্লাই জোন ঘোষণা করা হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যমের খবর, মোদির নতুন মন্ত্রিসভায় প্রায় 1/3 হবেন এনডিএ জোটের সদস্য। অন্যদিকে লোকসভায় বিরোধী দলীয় নেতা হিসেবে রাহুল গান্ধীকে মনোনীত করেছে কংগ্রেস। দুর্নীতিবাজদের ধরতে বাজেটে টোপ দেয়া হয়েছে। ক্ষমতাসীনরা এমন বক্তব্য দিয়ে ধূম্রজাল সৃষ্টি করছে বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার অভিযোগ, রাঘব বোয়ালদের লুটে পুটে খাওয়ার জন্যই এই বাজেট দেয়া হয়েছে। তিনি বলেন, সরকার জনগণকে ছল চাতুরি দিয়ে বোকা বানাতে চায়। শনিবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় তিনি এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। মহান মুক্তি সংগ্রামের অন্যতম সংগঠক সিরাজুল আলম খানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় সমাজতান্ত্রিক দল এই স্মরণ সভার আয়োজন করে। আলোচনায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, বাকশালী কায়দায় দেশকে একদলীয় শাসনে নিয়ে যেতে চায় ক্ষমতাসীনরা। তাই তাদের লোকদের পকেট ভারী করতে আর দুর্নীতির পথকে সহজ করতে ব্যবস্থা রাখা হয়েছে প্রস্তাবিত বাজেটে। কালো টাকা সাদা করা হবে, তার জন্য কি মাছের টোপ ধরার জন্য যে টোপ দেওয়া হয়, তাই দুর্নীতিবাজদের ধরার জন্য টোপ দিচ্ছে। রাঘব বোয়ালদের লুটে খাওয়ার আরেকটা ব্যবস্থা করেছেন। এটা এই প্রত্যেক বছর একই ঘটনা ঘটছে। এবং যারা আপনার অর্থনৈতিক বিশ্লেষক, তারা বলছেন যে এটা আপনার শুধুমাত্র ক্ষতি ছাড়া আর কিছু করবে না। দ্রব্যমূল্যের এত বেশি বেড়ে গেছে, যেটা সাধারণ মানুষের কাছে সহনীয় হচ্ছে না। আজকে এই সমস্ত কথাগুলো বলে একটা ধূম্রজাল সৃষ্টি করে মানুষকে আর কতদিন প্রতারিত করে রাখতে পারবে। আলোচনায় বক্তারা সিরাজুল আলম খানের বর্ণাঢ্য জীবনের নানা দিক তুলে ধরেন। অভিযোগ করেন, আওয়ামী লীগ গুণী মানুষদের কদর দিতে জানে না, বরং সব ক্ষেত্রে তারা অনিয়মকেই পাকাপোক্ত করেছে। এই ফ্যাসিস্ট ব্যবস্থার বিরুদ্ধে আমরা লড়বো, রাজপথে দাঁড়িয়ে থেকে লড়বো এবং লড়তে লড়তেই এই সংগ্রামকে বিজয়ী দিকে নেওয়ার জন্য চেষ্টা করব। একটা গণ আন্দোলনকে গণজাগরণে পরিণত করে এই সরকারকে নাকে খত দিয়ে বাধ্য করি এই সরকারকে পদত্যাগ করবার জন্য। এদিকে লেবার পার্টি আয়োজিত অন্য আলোচনায়ও বক্তারা বাজেটের তীব্র সমালোচনা করেন। কারাবন্দী নেতাদের মুক্তির দাবিতে নয়াপল্টনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির মানববন্ধন থেকে বক্তারা আটককৃত নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি চান। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। বাজেটকে গণমুখী ও বাস্তবসম্মত উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিদেশে পাচার হওয়া টাকা দেশে ফেরাতেই কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে। এছাড়া বাজেট নিয়ে সিপিডি, টিআইবি ও সুজন বিএনপি সুরে কথা বলছে বলেও মন্তব্য করেছেন তিনি। শনিবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। মইদুল ইসলামের রিপোর্ট। জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেট উত্থাপনের পর আনুষ্ঠানিকভাবে দলীয় প্রতিক্রিয়া জানাতে এবং বাজেট নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল এবং গবেষণা সংস্থার সমালোচনার জবাব দিতেই আওয়ামী লীগের এই সংবাদ সম্মেলন। দেশের অর্থনীতিকে সচল গতিতে এগিয়ে নেওয়া, মুদ্রাস্ফীতি এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বেকারত্ব দূরীকরণ সহ প্রস্তাবিত বাজেটে নানা দিক এ সময় তুলে ধরেন দলের সাধারণ সম্পাদক। তিনি জানান, অর্থ পাচার রোধ করতেই বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে। আমরা কি উদ্দেশ্যে এ কালো টাকা সাদা করছি? অপ্রদর্শিত অর্থ মূলধারা আনার ব্যবস্থা, ব্যাংকে আনার ব্যবস্থা করেছে। ব্যাংকে আসলে এখান থেকে ট্যাক্সেশনেরও সুবিধা আরো বাড়বে। কাজেই প্রধানমন্ত্রী যেটা বলেছে, মাছ ধরতে গেলে আধা দিতে। এই বাজেট পরিমিত, বাস্তবসম্মত
গণমুখী, সাহসী আছে। সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, বিএনপি জামাত ক্ষমতায় থাকাকালে দেশের অর্থনীতি ছিল বিদেশিদের কাছে ভিক্ষা চাওয়ার অর্থনীতি। তবে সেই অবস্থার পরিবর্তন করেছে আওয়ামী লীগ। কিন্তু এখন সিপিডি, টিআইবি এবং সুজন বাজেট নিয়ে সমালোচনা করতে গিয়ে বিএনপির সুরে কথা বলছে বলেও অভিযোগ করেন তিনি। বাজেটের আগে সাইফুর রহমানকে বিশ্বের অর্থনীতির বিভিন্ন ফোরামে, প্যারিসের কনসোর্টিয়াম বৈঠকে দৌড়াতে হয়েছিল ভিক্ষা ঝুলি নিয়ে। সিপিডি কি বলল, টিআইবি কি বলল, সুজন কি বলল, এসব নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। ওরা সবাই বিএনপির সুরে সুর মিলিয়ে কথা বলে। কথার সাথে যাদের বাস্তবে কর্মকাণ্ডের কোনো মিল নেই। বিএনপি ক্ষমতায় থাকাকালে একাধিকবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়ে এখন দুর্নীতিবাজদের বিরুদ্ধে ওই দলটি কর্মসূচি ঘোষণা করেছে, যা হাস্যকর বলে মনে করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিদেশে পাচার করে। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। সাবেক সেনাপ্রধান বেনজির আহমেদ ও সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের মতো লোকের কারণে মার্কিন নিষেধাজ্ঞা এসেছে। শনিবার এমন অভিযোগ করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত। তিনি বলেন, এরা সরকারের নয়, দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। এদিকে সাবেক আইজিপি বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামে গোপালগঞ্জে সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক দুটোকে নিয়ন্ত্রণে নেয়ায় আনন্দ উল্লাস করেছে গ্রামবাসী। গোপালগঞ্জ থেকে মাহবুব সারমাতের তথ্য ছবিতে দেখুন জীবন আহমেদের ডেস্ক রিপোর্ট। আদালতের নির্দেশের পর শুক্রবার সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক নিয়ন্ত্রণে নেয় জেলা প্রশাসন। রিসোর্টের কিছু জমি হিন্দু সম্প্রদায় থেকে জোর করে নেয়ার অভিযোগ আছে, যে কারণে রিসোর্টটি ঘুরে দেখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত। এ সময় তিনি বলেন, প্রশাসনের কিছু উচ্চপদস্থ কর্মকর্তারা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটি আবেদন করতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী, এলাকাটি আপনারই। আপনি একবার এলাকায় আসুন, আপনি দেখে যান কিভাবে এখানকার জায়গা জমির সংখ্যালঘুদের জবরদখল করেছেন বেনজির আহমেদ। এদিকে রিসোর্টের কিছু জমি নিজেদের বলে দাবি করেছেন স্থানীয়রা। আমাদের জমি জমা এগুলো জোরপূর্বক বালি ভরাট করে, অবৈধভাবে এলজিডির রাস্তায় বেড়া দিয়ে আমাদের জায়গায় যাতায়াত করতে পারিনি এতদিন পর্যন্ত। এখনও সেভাবে গেট করা আছে, প্লাস বেড়া দিয়ে আটকাই দিয়েছে। বিভিন্ন ধরনের প্রচেষ্টার মাধ্যমে এই জমি নিয়েছে। আমাদের জমির পাশ দিয়ে যে এলজিডির রাস্তা, ওইটাও আটকাই দিয়েছে। বিভিন্ন ধরনের অন্যায় অত্যাচার আমাদের উপরে করা হয়েছে। এরই মধ্যে গোপালগঞ্জের সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কের পুকুর থেকে মাছ চুরির অভিযোগ উঠেছে। এই ঘটনা রিসোর্টের মৎস্য হ্যাচারি কর্মকর্তা শফিকুল ইসলামের বিরুদ্ধে মামলা করেছে দুদক। গোপনে মাছগুলা চুরি করে উঠিয়ে বিক্রি করার পায়তারা করছিল। আমরা সেই মাছগুলা জব্দ করি। পুরো রিসোর্টটি আগে যেভাবে ছিল সেভাবেই থাকবে, শুধু আমাদের ব্যবস্থাপনা এখন আমরা চালু করব। র্যাবের মহাপরিচালক এবং আইজিপি থাকাকালীন গোপালগঞ্জ সদর উপজেলার শাহপুর ইউনিয়নের বৈরাগীটোল গ্রাম ও মাঝকান্দি গ্রামে 621 বিঘা জমির উপর গড়ে তোলেন সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। কোরবানির ঈদকে সামনে রেখে বেড়েছে মশলার দাম। এলাচের দাম কেজিতে বেড়েছে প্রায় 600 টাকা। এদিকে বাজেট প্রস্তাবের পর চড়া নিত্যপণ্যের বাজার। বেড়েছে আলু, পেঁয়াজ, আদা, রসুনের দাম। ব্রয়লার এবং সোনালী মুরগির দাম কমলেও কেজিতে 30 টাকা বেড়েছে গরুর মাংসের দাম। সংসার চালাতে হিমশিম খাচ্ছেন নিম্ন আয়ের মানুষ। রিপোর্টে জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। রান্নার স্বাদ বাড়াতে বিকল্প নেই মশলার। কোরবানির ঈদ উপলক্ষে প্রায় সব ধরনের মশলার চাহিদা বেড়েছে, সাথে পাল্লা দিয়ে বেড়েছে পণ্যগুলোর মূল্য। ধাপে ধাপে বেড়েছে এলাচ, গোলমরিচ, লবঙ্গের দাম। বিক্রেতাদের দাবি, আমদানি খরচ বাড়ায় বেড়েছে মশলার দাম। গত মাসের তুলনায় এই মাসে আপনার এলাচি পার কেজি এলাচিতে 500-600 টাকা কেজিতে বেড়েছে। সব বাইরে আমদানি করতে হয়, ইম্পোর্ট করে আর কি। মনে এই মশলা কিনলাম আমি 100 গ্রাম কিনি, সেটা আজকে 50 গ্রাম কিনলাম। এভাবে সমন্বয় করতেছি। এলাচ
5,000 টাকা কেজি, মানে 100 গ্রামের দাম প্রায় 500, তাহলে কীভাবে কিনবো? প্রতি বছর বাজেট প্রস্তাবের পরেই বেড়ে যায় নিত্যপণ্যের দাম। এবারও তার ব্যতিক্রম হয়নি। 30টি নিত্যপণ্যের সরবরাহের ওপর কর কমানোর প্রস্তাবের পরও বেড়েছে আলু, পেঁয়াজ, আদা, রসুনের মতো অতি প্রয়োজনীয় পণ্যের দাম। আলু বিক্রি হচ্ছে আপনার 55 থেকে 60 টাকা, আর পেঁয়াজ বিক্রি হচ্ছে 80 থেকে 85-90 টাকা পর্যন্ত। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 200 টাকায়, কেজিতে 30 থেকে 40 টাকা কমে সোনালী মুরগি বিক্রি হচ্ছে 300 থেকে 320 টাকায়। তবে গরুর মাংসের দাম বেড়েছে কেজিতে 30 টাকা। যেহেতু গরুর দাম অনেক বাড়তি, যার কারণে 780 টাকা বেচা লাগতেছে। 780 টাকা বেচলেও টাকা আসে না আমাদের। ঊর্ধ্বমুখী বাজারে সংসারের খরচ সামলাতে কপালে চিন্তার ভাঁজ সাধারণ মানুষের। বাধ্য হচ্ছেন চাহিদায় লাগাম টানতে। আমাদের বেতন তো সপ্তাহে সপ্তাহে বাড়ে না, বছরে হয়তো একবার বাড়ে, কিন্তু স্বাদ এবং সাধ্যের বাইরে সব কিছু আর কি। জিনিসপত্রের দাম যে হারে বাড়ছে, তো আমাদের বেতন তো ফিক্সড, তো আমাদের জন্য খুবই কষ্ট হচ্ছে। সমন্বয় তো করা লাগতেছে, একদিকে কম একদিকে বেশি করে এইভাবে সমন্বয় করা লাগতেছে। সামনের দিনগুলো আরও খারাপ যাবে। বাজার করতে যে বারবার দরদামাদামি করতে হয়, বিক্রেতাদের সাথে অনেক বার্গেনিং করতে হয়, অনেক সময় তারা নিতে পারে না। সবজির বাজারেও আগুন। বেড়েছে বেগুন, পটল সহ শাকসবজির দাম। শসা বিক্রি হচ্ছে 100 টাকায়। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী রোজার আগে রোজার প্রয়োজনীয় পণ্যের দাম আর কোরবানির ঈদের আগে কোরবানির প্রয়োজনীয় পণ্যের মূল্য বাড়িয়ে দেয় উল্লেখ করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক AHM শফিকুজ্জামান বলেছেন, যারা এমন কারসাজিতে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শনিবার দুপুরে রাজধানীর মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির কার্যালয়ে কোরবানির ঈদ উপলক্ষে দ্রব্যমূল্য সহনীয় রাখতে ব্যবসায়ীদের সঙ্গে করা এক মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ব্যবসায়ীদের উৎপাদন, আমদানি, পাইকারি এবং খুচরা পর্যায়ে পণ্য ক্রয় বিক্রয়ের রসিদ সংরক্ষণ করার আহ্বানও জানিয়েছেন তিনি। অন্যদিকে ব্যবসায়ীরা চিনি, খেজুর, গরম মশলা সহ প্রয়োজনীয় পণ্যে ট্যাক্স কমানোর আহ্বান জানান। অন্যথায় পণ্যের দাম কমানো সম্ভব নয় বলে জানিয়েছেন তারা। সামনে রেখে অনেকগুলো এসেনশিয়াল কমোডিটি যেহেতু আমাদের কনজাম্পশন বেড়ে যায়, এই বাজার অস্থির হয়ে যায়। আবার একইভাবে আমাদের এই কোরবানির আগে আমাদের কিছু পণ্য আছে যেটা কোরবানির জন্য আমাদের যেগুলো প্রয়োজন হয়, অর্থাৎ যেগুলো ডিমান্ড বাড়ে, সেই বাজারটা অস্থির হয়ে যায়। আইটেমগুলোর কথা বললেন, ফসলের রেটে এত উচ্চ ট্যাক্স করাতে আপনার রাত দিন 24 ঘন্টা বিভিন্ন বর্ডার দিয়ে বিভিন্ন মাল চলে আসছে, আমদানিকারকরা ধ্বংস হয়ে যাচ্ছে। এ ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntv.bt.com। এছাড়াও NTV জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। সকাল 7:30টায় সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।